প্যারাসিলিং করবে সিরাত? সিরাতের উদ্দেশ্যে বলল প্রমুখ। উত্তপ্ত দুপুরে দরিয়া নগর এসে পৌঁছাল তারা। কক্সবাজার আসার তাদের আজ পঞ্চম দিন। আগামীকালকের দিনটাই শুধু হাতে আছে ঘোরাঘুরি করার। তারপর রাতেই রওনা হতে হবে মাওনার উদ্দেশ্যে। 6 রাত 6 দিনের হানিমুন যেন চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। চতুর্থ দিনে অর্থাৎ গতকাল তারা পাটোয়ার ট্যাক্সি বিচ দেখতে গিয়েছিল। নিজেদের জন্য কিছু কিনে সাথে তাইমা খানমের জন্য কেনাকাটাও করে। প্রমুখ সিরাতকে একটা শাল ঝিনুক সহ অনেক কিছু কিনে দেয়। আজ দরিয়া নগরে এসেছে প্যারাসিলিং করতে। এখানে যাদের পূর্ব থেকেই অভিজ্ঞতা আছে তারাই প্যারাসিলিং করতে পারবে এবং খুব সুন্দরভাবে এনজয় করে। অত্যাধিক ভয় ফুটবল হৃদয়ের মানুষেরা ঝোঁকের বসে প্রথম প্যারাসিলিং করতে গেলে হিতে বিপরীত হয়। অনেকে ঝুঁকিতেও পড়ে। সিরাত দেখছিল কিছু ছেলে প্যারাসিলিং করছে। প্যারাশুটে উঠে অনেক উঁচু পর্যন্ত উঠে নিচে নামল এক ছেলে। একটু আগে সিরাতকে প্রমুখ জিজ্ঞেস করছিল সে উঠবে নাকি, কিন্তু সিরাতের থেকে রেসপন্স না পেয়ে আবারও বলল, যদি খুব ভয় পাও তাহলে দরকার নেই, থাক, কিন্তু আমি প্যারাসিলিং করব, তুমি শুধু দেখো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তৎক্ষণাৎ পাশ ফিরে মুখ ফুলিয়ে তাকাল। মেকি রাগ দেখিয়ে বলল, এটা আমার ড্রিম। কত ইচ্ছে হয়েছে প্যারাসিলিং করার, কিন্তু সম্ভব হয়নি। আজ আমি করবই। সিরাতের আত্মবিশ্বাস দেখে প্রমুখ খুশি হল। এরকম লাইফ পার্টনারই তো সে চেয়েছিল, যাকে নিয়ে দেশে বিদেশে ঘোরা যাবে, ট্রাভেল করতে পারবে, সারাক্ষণ বনে পাহাড়ে জঙ্গলে ঘুরবে। সিরাতও কক্সবাজার আসার পর থেকে ভীষণ ট্যুর প্রেমী প্রমাণ করছে। একটুও কষ্ট প্রকাশ করছে না। প্রতিদিন এখানে ওখানে ঘুরছে, হাঁটছে, দৌড়াদৌড়ি, লাফঝাপ করছে, তবুও ক্লান্ত নেই। মুখ থেকে হাসি সরছেই না, বরং আনন্দের সহিত অনুভব করছে এই প্রকৃতি, এই বিশাল সমুদ্রের অপরূপ সৌন্দর্য। প্রথম দিন পায়ের ব্যথায় চিৎকার করলেও এরপর থেকে আরও যেন স্ট্রং হয়েছে। প্রমুখ লোক ডেকে সিরাতের গায়ে বেল্ট পরিয়ে দিল। এরপর যখন আস্তে আস্তে প্যারাশুট উপরে যেতে লাগল, সিরাত চিৎকার করে বলল, প্রমুখ চৌধুরী, চলে যাচ্ছি চাঁদের দেশে, চিন্তা নেই, আবার ফিরে আসব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দাঁত বের করে হেসে উচ্চস্বরে বলল, ভয় নেই, আমিও আসছি সিরাত, শুধু উৎফুল্ল মনে অনুভব করো, মনকে স্ট্রং করো, দেখবে ভয়ের থেকে আনন্দ বেশি হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত বুদ্ধি করে হাতে ফোন নিয়ে গেছিল। এতক্ষণে সে অনেক উঁচুতে উঠে গেছে। উপর থেকে তাকিয়ে দেখল প্রমুখসহ সকল মানুষকে একদম ক্ষুদ্র দেখা যাচ্ছে। সে দুই হাত দুপাশে মেলে চোখ বন্ধ করল, শুধু অনুভব করল প্রকৃতি, বাতাস আর পাখির মতো জীবন। সব মানুষই একসময় পাখি হতে চায়, যাদের নেই কোনো কাজ, ব্যস্ততা আর জীবনের চিন্তা। সারাদিন এদেশ ওদেশ ঘুরে বেরিয়ে দিনশেষে বাসায় ফিরে সিরাতও হাত দুপাশে মেলে বড় বড় শ্বাস নিল। এরপর আস্তে করে চোখ খুলে হাসল গাল ভরে। ফোনে ক্যামেরা অন করাই ছিল। সেখানে ভিডিওতে চাপ দিয়ে উত্তেজনায় চিৎকার করে হাসল। তার যে কি খুশি লাগছে, সে কিভাবে প্রকাশ করবে তাই ভেবে পাচ্ছে না। প্যারাসিলিংয়ের মাঝে এক অদ্ভুত আনন্দ আছে, তাতে একটু ভয়, ধুরু ধুরু মনে আনন্দ। মুখের হাসি কখনো সরেই না। বলতে গেলে ভয় লাগবে, খুশিও লাগবে। সে ভিডিও করল, কণ্ঠ তার কাঁপছে, তেমন হাতখানাও থরথর করে কাঁপতে থাকে। বুক ভরে শ্বাস নিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে সুরে সুরে বলল, চাঁদের দেশে তাহার বাড়ি, মেঘ বলেছে আরি আরি, ছুটছে দেখো সারি সারি, চাঁদের বাড়ি, ও চাঁদের বাড়ি। আস্তে আস্তে নিচে নেমে আসল সে। এরপর দৌড়ে প্রমুখের কাছে গিয়ে তার শার্ট হালকা জড়িয়ে ধরল। ছেলেটি অনুভব করল খুশিতে মেয়েটির সারা দেহ কাঁপছে। হাসল কিঞ্চিত, এরপর মিষ্টি সুরে বলল, খুব এনজয় করেছ দেখছি, প্রথমবারই এত এক্সাইটমেন্ট, আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি। দারুণ তোমার সাহস। এই না, প্রমুখ চৌধুরীর বউ বলে কথা। যাই হোক, ভয় পেলে একটু এনজয় করতে পারতে না, আরও উল্টো স্ট্রোক করে বসতে। হ্যাঁ, খুব খুব খুশি লাগছে আমার। ভয় পেয়েছি, তবে আনন্দের মাঝে ওইটা খুবই ক্ষুদ্র। অনেক ভালো লেগেছে আমার। ঈশ্বস, কি সুন্দর পাখির মতো আকাশে উড়ছিলাম। প্রমুখ তাকে দাঁড় করিয়ে নিজে বেল্ট পরল। এরপর বিচ থেকে উপরে গিয়ে চারপাশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করল। তার ভয় নেই একটুও। এটা ছাড়াও লাইফে অনেকবার প্যারাসিলিং করেছে। বিদেশের বিভিন্ন পার্কে এর থেকে ভয়ঙ্কর রাইডে উঠার এক্সপিরিয়েন্স তার আছে।
তাই ওর কাছে এটা পান্তা ভাত। সে পরপর কয়েক ক্লিকে ছবি তুলে সিরাতের উদ্দেশ্যে বলল, কথা দিচ্ছি, এখন থেকে তোমার লাইফের সমস্ত ড্রিম পূরণ করব। যে জিনিস তোমাকে খুশি দেয় সেই জিনিস শুধু বলা মাত্রই তোমার পায়ের কাছে হাজির করব। আমার জীবনটাই শুধু তোমাকে ঘিরে। তোমার আনন্দ মানেই প্রমুখ চৌধুরীর আনন্দ। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানমের জ্বর কাল সারাদিন স্বাভাবিক থাকলেও আজ আবারও হানা দেয়। ভয়ানক জ্বরে সারা দেহ পুড়ে যাচ্ছে। সকালে ঠিকঠাকই ছিল, প্রমুখের রাখা কাজের মেয়েটা রান্না করেও দিয়ে গেছে। বিকেল হয়ে আসায় সে ভাবল যদি সেই দিনের মতো রাতে জ্বর বাড়ে তখন কি উপায়। তার থেকে ডক্টরের কাছে গেলেই ঔষধ আনা যাবে। প্যারাসিটামল নাপা খেয়ে জ্বর থেমে থাকলেও পুরোপুরি সারছে না। সে কাঁধের ব্যাগটায় ফোন রেখে বাসা থেকে বের হল। রিকশায় উঠে রওনা হল কাছের এক হসপিটালের উদ্দেশ্যে। সেখানে জ্বর টেস্ট করিয়ে দেখল সাধারণ জ্বর। ওষুধ লিখে দিলে হসপিটালের নিচ থেকে কিনে নেয়। কিন্তু তার অবচেতন মন বারবার বলছে বাসায় থেকে বের হওয়ার পর থেকেই কেউ তাকে ফলো করছে। আজ প্রায় কত মাস পর বের হল। এতদিন সব জিনিসই হাতের নাগালেই এনে দিয়েছে রায়হান। তারও প্রয়োজন হয়নি, কিন্তু আজ না আসলেই নয়। রায়হানও কাজের চাপে আজকাল আসতে পারে না। যদি বাসায় আসেও তাহলে কলিং বেল বাজিয়ে আন্টি বলে ডাকে, কাজের মেয়েটিও তাই। এজন্য খুব সহজেই দরজা খুলতে পারে। প্রমুখ বলেছে রায়হান আর কাজের মেয়েটি ছাড়া কেউ বেল বাজালে দরজা খোলা নিষেধ। কিন্তু তার মনে হয় হঠাৎ হঠাৎ তার বাসার দরজায় কেউ আঙুল দাঁড়া করা নাড়ে। গভীর রাতে শব্দ কানে আসলেই ভয়। সেই রাতে তার ঘুম আসত না। ভূতের ভয়ে তার মুখ চুপসে যায়। কিন্তু আদৌ কি সেই ভয়টা ভূতের, নাকি কোনো জলজ্যান্ত মানুষের? জানা নেই তাইমার। শুধু মনে পড়ে সেই দিনের সন্ধ্যার মানুষ খুব ন করার ঘটনা। নিজ চোখে সবকিছুই দেখেছে সে, ভিডিও করেছে। এখনও কি প্রতিনিয়ত ওই ভাঙাচুরা বাড়িতে সেই লোকগুলো খুব ন খারাপই করে? নাকি শুধু সেই দিনটাই এমন ছিল? মানুষের হৃদয়ে ভূতের ভয় দেখিয়ে ভুল ধারণা তৈরি করে দিয়েছে বছরের পর বছর। সেই সুযোগে তারা প্রতিনিয়ত মানুষ খুব ন করছে অবলীলায়। কেউ টু শব্দও করছে না। কেউ ভুল করে দেখলেও সে গু ম হচ্ছে, নয়তো মুখে কুলু পেটে জীবন পার করছে। ওই দিন যদি পালিয়ে আসার সময় ধরা পড়ে যেত তখন বুঝি তাকেও খুব ন করে ফেলত। ভাবতেই গলা শুকিয়ে আসে তার। ভাগ্যিস দেখেনি, খুব কষ্টে শুধু আত্মাটা হাতে নিয়ে এসেছিল। তাইমা অনেকবার চেয়েছিল পুলিশকে জানাবে, তাহলে হয়তো এর একটা বিহিত পাওয়া যাবে, তারা কোনো স্টেপ নিবে। কিন্তু কিছুক্ষণ পরেই ধমে গেছে। যে যা ইচ্ছে করুক না, তার কি আসে যায়? সে এভাবে জীবন কাটাতে পারলেই ঢের ভালো। তাই সেই ভাবনা মস্তিষ্ক থেকে পুরোপুরি বের করে দেয়। কিন্তু আনচান মন অস্থিরতায় ভোগে। একটি বার পুলিশকে জানাতে চায়। আজ কি থানায় গিয়ে দেখবে শেষবারের মতো? যদি ফলস্বরূপ ওই জানো আর গুলো কঠিন শাস্তি পায়, তাদের কুফলের উচিত শিক্ষা পায়। তাইমা ভাবতে ভাবতেই ওষুধ হাতে নিল। আসলে সে কনফিউজড। কি করবে? গেলে যদি পুলিশ তাকে সন্দেহ করে? নানান কথা মনে উকি দিল তার। সে ওষুধ নিয়ে দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দেয়। এরপর দেখল গেইটেই একটা রিকশা দাঁড়ানো। সে কিছু না ভেবেই সেই রিকশায় উঠল। এরপর কম্পিত গলায় বলল, সামনেই চলো, দেখো নারিকেল গাছওয়ালা বাড়ি। উদ্ধৃতি চিহ্ন। লোকটি তার দিকে চোরা চোখে তাকিয়ে মাথা ঝাঁকাল। তাইমা ফোনে সেই ভিডিও বের করে খুবই অল্প সাউন্ড দিল। এতটাই কম সে নিজেই ভালোমতো শুনতে পাচ্ছে না। সে সম্পূর্ণ ভিডিও দেখেই থরথর করে কাঁপতে থাকে। তাইমা খানম বুদ্ধি করে ভিডিওটার 2টা কপি মেমোরিতে রাখল। এরপর সেই মেমোরি খুলে পার্সে রাখে। এরপর হঠাৎই তাইমা খানম বলল, সামনের থানার কাছে একটু রাখো। উদ্ধৃতি চিহ্ন। রিকশা চালকটি থামাল সেখানেই। তাইমা থানার সামনে থামতেই তিনি ভাড়া মিটিয়ে দ্রুত গতিতে ভেতরে যায়। অফিসারের কাছে গিয়ে ভয়ার্ত কণ্ঠে হালকা পাতলা ঘটনা বলল। অফিসার ভ্রু কুঁচকে তার দিকেই তাকানো, তাকে সূক্ষ্ম নয়নে পর্যবেক্ষণ করছে। তাইমা ফোন বাড়িয়ে বলল, এই ভিডিওতে সব আছে। আমি এদের চিনি না, কিন্তু তারা প্রতিনিয়ত সেই ভাঙাচুরা বাড়িতে হত্যাকাণ্ড চালাচ্ছে। আপনারা তো দেশের জন্যই কাজ করেন, মানুষের পাশে থাকেন, আর জানো আরদের শাস্তি দিন। কারণ দিনের পর দিন মানুষের মনে ভুল ধারণা তৈরি করে তারা এতটা জঘন্য কাজ করে যাচ্ছে। কি ভয়ঙ্কর সেই দিনটা ছিল।
অফিসারের চোখে বিস্ময়। সে দ্রুত সেই ভিডিও ক্লিক করে দেখতে লাগল। সমস্ত ঘটনা দেখে চমকে তাকালো তাইমার দিকে। এরপর উত্তেজিত কণ্ঠে বলল, এটা আপনি নিজে দেখেছেন, ভিডিও করেছেন? আপনি জানেন না, এরা সাইলেন্ট কিলার, যাদের আমরা যুগ যুগ ধরে খুঁজছি। আপনি জানলে খুশি হবেন, কত বড় উপকার করলেন আমাদের। থ্যাংক ইউ। উদ্ধৃতি চিহ্ন। আমি নিজেও এক বোঝা থেকে মুক্তি পেলাম। আশা করব এদের যত দ্রুত সম্ভব ধরবেন। বলা যায় না আবার কখন কোন মায়ের কোল খালি করে। তাইমা খানম খুশি হল কিঞ্চিত। যাক, সব পুলিশের মতো এই পুলিশ খারাপ নয়। এরপর ফোন হাতে নেওয়ার জন্য হাত বাড়াল। পুলিশটি ফোন হাতে রেখে তৎক্ষণাৎ বলল, আপনি একটা মা ডারকে করে যান। উদ্ধৃতি চিহ্ন। তাইমা খানম অমত করলেন না। কাল তো সিরাত চলেই আসবে। তখন বলা যাবে, নিশ্চয়ই অনেক খুশি হবে। সে সাইন করে তার নাম ঠিকানা লিখল। ফোন চাইল পুলিশের কাছে। তখন তিনি বলেন, আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? তাইমা খানম হেসে মাথা নাড়ায়। অফিসার জিজ্ঞেস করল, এই ভিডিওটা কি আরও কারো কাছে আছে, নাকি শুধু এটাই? থামল তিনি। ভালোভাবে বুঝানোর চেষ্টা করে বলল, আসলে এ কথা কেন জিজ্ঞেস করছি জানেন? আজকাল এসব ভিডিও ফোনে রাখা রিস্ক। বলা যায় না কোন দিক দিয়ে বিপদ আসে। আপাতত আমাদের কাছে রেখে দিচ্ছি ভিডিওটা। তাইমা খানম ভাবল কিছু, অতঃপর না করতে করতে বলল, হ্যাঁ রাখুন। তাছাড়া কোনো কপি নেই আমার কাছে। উদ্ধৃতি চিহ্ন। গ্রেট, খুব ভালো। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই ভিডিওটা নিজের ফোনে নিয়ে তাইমার ফোন থেকে ডিলিট করে দিল। এরপর তার দিকে বাড়িয়ে বলল, আপনার ফোন নম্বর নেওয়া হয়েছে। যদি কোনো কারণে দরকার পড়ে কল করে জানাব। এবার নিশ্চিন্তে বাসায় ফিরুন। তাইমা খানম উঠল। মাথায় এখন আরও চিন্তা হচ্ছে। এর থেকে মনে হচ্ছে আগেই ভালো ছিল। আবার কোনো সমস্যা হবে না তো? সে রাস্তায় দাঁড়িয়ে প্রমুখের নম্বরে কল লাগায়। কিন্তু কল আপনিই কেটে যায়। কক্সবাজারে সচরাচর সব জায়গায় নেট থাকে না। এই একটাই সমস্যা দেখা দেয়। সে সিরাতের ফোনেও পরপর কয়েকবার ট্রাই করল। শেষে রেসপন্স না পেয়ে উঠল রিকশায়। ব্যাগ থেকে মেমোরিটা নিয়ে ফোনে ঢুকাল। অতঃপর কুটিল হেসে বিড়বিড় করল, এতটাও বোকা নই আমি। কেন জানি মনে হচ্ছিল পুলিশ এমন কিছুই করবে। দেখা যাক কি স্টেপ নেয়, নয়তো নিজেই কিছু করব। এরপর বাসায় পৌঁছে রুমে চলে যায়। তৎক্ষণাৎ গেট থেকে এক চেংড়া রোগাসোগা ছেলে কানে ফোনে ওপাশের ব্যক্তিকে বলল, মাত্রই বাসায় ফিরল স্যার। মাঝরাস্তায় মাওনা থানায়ও গিয়েছিল। কিছু একটা গণ্ডগোল আছে এই মহিলার মাঝে। নয়তো কেন থানায় যাবে? উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। রাতে চাঁদের আলোয় চারপাশটা ঝকঝক করছে। সি বিচে সবার হাঁটাহাঁটির শব্দ ভেসে আসছে। আজ যেন একটু বেশিই সমুদ্র উথাল পাতাল করছে। সিরাত হাঁটু ভাঁজ করে বসে আছে বালুতেই। একটু আগেই দুজনে রাতের ডিনার করেছে। প্রমুখ নেটওয়ার্কের জন্য ফোন উপরে তুলে নাড়াচাড়া করে দেখল। তবুও এক বিন্দুও নেটের দেখা নেই। একসময় সে আস্তে আস্তে সিরাতের থেকে অনেক দূরে চলে আসে। তখন খুব কষ্টে এক দাগ দেখা যায়। তৎক্ষণাৎ কল করল কবিরকে। কারণ একটু আগে যখন ডিনার করছিল তখন থেকেই একের পর এক কল করে কবির। কিন্তু নেট না থাকায় কিছুই বোঝা যায় না। তাই এখানে এসে কবিরকে কল করছে। কোনো জরুরি দরকারে নিশ্চয়ই ফোন দিয়েছে। তাছাড়া এখানে আসার পর থেকে ভালোমতো কারো সাথেই কথা হচ্ছে না। কালকে রায়হানের মাধ্যমে জেনেছে অফিসের কাজকর্ম আর তাইমার জ্বরের সংবাদও শুনেছে। রাতে তাইমা খানমকে কল করে অল্প কিছুক্ষণ যাবৎ কথা বলে। কিন্তু নেট সমস্যা হওয়ায় সবার সাথে বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন। সে ভাবল কবিরের সাথে কথা বলা শেষে তাইমা খানমের খোঁজ নিবে। জ্বর ঠিক হল কিনা। কবির তৎক্ষণাৎ লাইনে এলো। অতঃপর ওপাশ থেকে শোনা গেল, স্যার শুনতে পাচ্ছেন? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কিছুই বুঝল না। সে উচ্চস্বরে বলল, স্পষ্ট করে বল কবির, কল করছিস কেন? কি হয়েছে? আপনি জলদি মাওনা ফিরুন। হ্যালো। প্রমুখ মাওনা শুনল শুধু। মস্তিষ্ক চঞ্চল হল। কবির কি বলতে চাইছে? সেও চেঁচিয়ে উঠে, কি হয়েছে কবির? কিছুই শুনছি না। ভালো করে বল। স্যার একটু দূরে যান, যেখানে নেট পাওয়া যায়। এটা আপনার জন্য খুব জরুরি খবর। হয়তো লাইফে যে কোনো সময় রিস্ক হতে পারে। ভাবি কোথায়?
তাকে দেখে রাখুন। কবিরের উচ্চস্বরে বলা কথাগুলো একটাও প্রমুখের কানে গেল না। সে ফোন হাতে নিয়ে ঝাঁকাচ্ছে একটু নেটের অপেক্ষায়। মুখে তার বিরক্তির ছায়া। কি বলতে চাইছে কবির, সেই কথাই মস্তিষ্কে ঘুরছে। শূন্যে ফোন তুলে লাউডস্পিকার দেওয়ার পরও কথা স্পষ্ট আসছে না। সে আনমনে এক পা করে সিরাতের থেকল অদূরে যেতে থাকে। দূর থেকে সিরাত সবই খেয়াল করছে। কখনো বা নজর সরিয়ে এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। প্রমুখ এক পর্যায়ে মুখে বিরক্তিকর শব্দ করে রাগান্বিত গলায় বলল, ধুর বা ল, এই নেটওয়ার্কের জ্বালায় শান্তিও নেই। অফিসে কিছু হলো? তৎক্ষণাৎ পিঠে হাত রেখে চিৎকার করে উঠল। মুখের বাকি কথাটুকু বলাও হলো না। আকস্মিক এক ঘটনায় অপ্রস্তুত থাকায় নিজেকে ছুরির আঘাত থেকে রক্ষা করতে পারল না। প্রমুখ কশ্চিনকালেও ভাবেনি এই সময় কেউ তাকে আঘাত করবে। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে সে না চাইতেও ফিরাতে পারল না। পেছনে থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে কেউ তার পিঠ বরাবর ছুরি চালিয়েছে। রাত 11টা হওয়ায় চারপাশ অন্ধকার। লোকটির গায়ে কালো ড্রেস পরা, মুখে কালো কাপড় বাঁধা। এক বিন্দুও চেনার জো নেই। প্রমুখ এতক্ষণ হতভম্ব হয়ে ঘাড় কাত করে পেছনে তাকিয়েছিল। হাতের ফোনখানা বালুতে গড়াগড়ি খাচ্ছে। ব্যথায় প্রমুখের চোখ মুখ কালো হওয়া শুরু করে। গায়ের শক্তি আস্তে আস্তে মিয়ে যাচ্ছে তার। তবুও সে সামনে থেকেই লোকটির পেট বরাবর জোরে লাথি রে নিজেকে বাঁচানোর আশায়। হঠাৎ আক্রমণে লোকটি ঝট করে ছুরিটি প্রমুখের পিঠ থেকে বের করল। এরপর এগিয়ে গিয়ে আবারও উল্টা পাল্টা ছুরি চালাতে যায়। প্রমুখের পিঠ থেকে ততক্ষণে অঝোর ধারায় রক্ত ছলকে বের হচ্ছে। তবুও সে লোকটির মুখোমুখি হয়ে তার দিকে ছুরি তাক করা খুব কষ্টে থামাল। লোকটি তার দিকে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে, যেন এই মুহূর্তে স্বীকার করতে এসে ব্যর্থ হয়ে যাবে না। প্রমুখ হঠাৎই এগিয়ে যায়। হাত বাড়িয়ে লোকটির মুখের কাপড় সরাতেই বুঝতে পারল ওই মানুষটা। তৎক্ষণাৎ মাথা পেছনে নিয়ে প্রমুখের হাতে শেষবারের মতো ঘাউ দিয়ে দেয়। এরপর এক বিশ্রীভাবে হেসে দৌড়ে রাতের অন্ধকারে হারিয়ে যায়। প্রমুখ ব্যথায় চিৎকার করে উঠল। দাবনীয় দেহটা আস্তে আস্তে ভেঙে আসতেই মুখ থুবড়ে পড়ল বালুতে। ততক্ষণে আশেপাশের লোকেরা দৌড়ে আসে তার কাছে। পিঠ আর হাত থেকে অনবরত রক্ত ঝরছে। সাথে সেফটি হিসেবে রাইফেল না রাখায় জীবনের প্রথমবারের মতো ভুল করল সে। চারপাশের যেসব লোক হাঁটছিল সবাই এসে তাকে তুলল। ততক্ষণে সিরাত সবাইকে ওইদিকে যেতে দেখে কৌতূহলবশত নিজেও যায়। প্রমুখ গায়ের বল ছেড়ে গোঙাচ্ছে। সিরাত কাছে আসল। মানুষের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই থমকে যায় সে। চোখ বড় বড় হয়ে এক চিৎকার করে উঠল। হাত পা কাঁপছে তার। একটুও নড়ার মতো শক্তি পাচ্ছে না। একটু আগের জলজ্যান্ত মানুষটার একই অবস্থা। সারা দেহে রক্ত টকবক করছে। তার চোখে অবিশ্বাসের ছায়া, যেন স্বপ্ন দেখছে সে। এই শক্তিশালী মানুষকে এই কয়েক মিনিটের মধ্যেই কে এই তো অবস্থা করল? মাথায় দুহাত চেপে ধরে ধপ করে প্রমুখের পাশে বসে পড়ল। বলল, এসব কিভাবে হলো? উঠুন আপনি। আমার বিশ্বাস হচ্ছে না। কথা বলছেন না কেন? প্রমুখ ততক্ষণে জ্ঞান হারিয়েছে। সবাই হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় লাগিয়ে দেয়। সিরাত তৎক্ষণাৎ ভাঙা পায়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে। জ্ঞান হারানো প্রমুখের মাথা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। অস্পষ্ট স্বরে বলল, কথা বলছেন না কেন? আপনার কিচ্ছু হতে পারে না। আমাকে একা রেখে কোথাও যেতে পারেন না আপনি। চোখ খুলুন, একবার আমায় ডাকুন, কথা বলুন। এখন কেন চুপ করে আছেন? এমনিতে তো কথা বলতে বলতে পা গল করে ছাড়েন। চোখের অশ্রু গড়িয়ে পড়ল প্রমুখের মুখে। সবাই সিরাতকে টেনে হিঁচড়ে দূরে সরায়। প্রমুখকে ধরাধরি করে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সিরাতকে সামলানো যেন সময়ের সাথে সাথে কঠিন হয়ে পড়ছিল। সারাক্ষণ পা গলের মতো প্রলেপ গাইতে থাকে। সবাই শত বুঝালেও কাজ হয় না। বুক ফেটে অনবরত কান্না করতে থাকে। ছেলেটিকে দ্রুত কক্সবাজার থেকে কিছুটা দূরত্বের হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর যথাসম্ভব আইসিইউতে ভর্তি করাই। দেহ থেকে রক্ত ঝরেছে অনেক। ক্ষত সারতেও বেশ সময় লাগবে। অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পাওয়ায় রোগী মানসিকভাবে ধাক্কা খায়। কিছু না বুঝার আগেই এই আঘাত। কখনো ভাবেওনি এই সময় কেউ তাকে আঘাত করবে। হসপিটালের করিডোরের ফ্লোরে বসে সিরাত ভাবতে লাগল এই মানুষটার কথা। যদি সত্যি কিছু হয়ে যায়, কিভাবে বাঁচবে সে? কার জন্য বাঁচবে? কে তাকে কথায় কথায় পচাবে, আদর করবে? ডক্টর সবকিছু চেক করে সিরাতকে আশ্বাস করল,
কাটা স্থানে ড্রেসিং করা হয়েছে। ক্ষতটা শুকাতে সময় লাগবে। ভাগ্যিস খুব বেশি গভীরে পৌঁছায়নি, নয়তো বাঁচানো যেত না। এখন নিয়মিত ট্রিটমেন্ট করলেই শীঘ্রই সুস্থ হবে। উনাকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। একদমে কথা বলেই থামল ডক্টর। এরপর কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করল সিরাতকে, আপনি কি জানেন এত রাতে কে উনাকে আঘাত করেছে? যদিও অল্পের জন্য রক্ষা। পুরনো কোনো শত্রু আছে? উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখ মুখ মুছল, মাথা বামে ডানে ঝাঁকিয়ে না বুঝায়। অতঃপর ভাঙা গলায় প্রশ্ন করল, কবে সুস্থ হবে? খুব বেশি কি দেরি হবে? আমাদের টিকেটের কলই লাস্ট দিন। উদ্ধৃতি চিহ্ন। 3 দিন লাগবে, এরপর ঢাকা যেতে পারবেন। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। এত কিছুর ভেতরেও কেউ দেখতে পেল না কবিরের দেওয়া মেসেজটা। প্রমুখকে হসপিটালে নিয়ে আসার সময় সিরাতকে এক লোক প্রমুখের পড়ে যাওয়া ফোন বালু থেকে তুলে দেয়। সেটা হাতে নিয়েই তাদের পেছনে পেছনে আসে সে। কিন্তু চোখে পড়ল না মেসেজটি। যখন বারবার কাল কেটে যাচ্ছিল, প্রমুখের আঘাত পাওয়ার পরপরই ওপাশ থেকে কবিরের মেসেজ আসে। কবির তাকে লিখেছে, দীর্ঘ 4 বছর পর সে ফিরে এসেছে স্যার। ভাবিকে নিয়ে খুব সাবধানে থাকবেন। যদি পারেন জলদি মাওনা ফিরুন। যে কোনো সময় আপনার উপর কুত্তার বাচ্চা অ্যাটাক করতে পারে। চোখ কান খোলা রেখে চলবেন। আমি যত দ্রুত ওর খোঁজ খবর নিচ্ছি। হাতের কাছে পেলেই খুব করব। এবার আর কেউ পালাতে পারবে না। উদ্ধৃতি চিহ্ন। পিঠের ক্ষত শুকাতে কতদিন লাগবে ডক্টর? উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের হাত ও পিঠ খুবই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল ডক্টর। সিরাতের কথায় নম্র কণ্ঠে বলল, একটু সময় তো লাগবেই। তাছাড়া পরপর 2 জায়গায় আহত হয়েছেন তিনি। পূর্বে নিশ্চয়ই শত্রুতা ছিল। ভাগ্যিস অল্পের জন্য বেঁচে গেছে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত চোখের পানি মুছে প্রমুখের ঘুমন্ত মায়াবী মুখশ্রীর দিকে এক নজর তাকাল। কেমন নির্জীব হয়ে আছে মুখমণ্ডল। সিরাত হাত উঠিয়ে ছেলেটির গালে হাত বুলিয়ে দিল। তাদের হসপিটালে ভর্তি হওয়ার আজ 4র্থ দিন। সেই রাতে 8 ঘণ্টা পর প্রমুখের ঘুম ভাঙে। দেহে তীব্র ব্যথা অনুভব হতেই কল্পনা করে সেই দৃশ্য। পেছনে থেকে ছুরি না চালালে সেই দিনই চিনতে পারত ভীতু তেজি পুরুষটাকে, যে কিনা সামনে এসে লড়াই করতে জানে না। মেরুদণ্ডহীন কাপুরুষের দল। জ্ঞান ফেরার পর সিরাতের কাছেই তারপরের সকল ঘটনা শুনে। পিঠের ব্যান্ডেজের কারণে ঠিকমতো ঘুমানোও যায় না। হাতের জন্য নড়াচড়া তো দূর উঠে যে বসবে সে জো নেই। ঘুম ভাঙার পর আজ পর্যন্ত শুধু সিরাতের কান্নাই দেখে যাচ্ছে সে। নিজের সামনে নাক টেনে টেনে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হল বুকের বাপাশের যন্ত্রটায়। এই প্রথম অনুভব করল তার ব্যথাও অন্যজন কাঁদে, কষ্ট পায়। সারাদিন মেয়েটা বেডের পাশে বসে থাকে, কিছু চাইলেই দৌড়ে এনে দেয় তাকে সুস্থ করার জন্য। আজকাল অহেতুক গল্পও জুড়ে বসে, যাতে ছেলেটা হাসে, ট্রমা থেকে ফিরে আসে। ডক্টর বলেছে সারাক্ষণ চুপ করে থাকলে মানসিকভাবে আঘাত পাবে। তখন শারীরিক ও মানসিক দুইভাবেই অসুস্থ হয়ে যাবে। তাই সিরাত প্রতিটি সময় স্বামীকে সময় দেয়, কথা বলে নরমাল করতে চায়। রাতে জেগে থাকতে থাকতে সিরাতের যখন খুব ঘুম পায়, অচেতন অবস্থায় প্রমুখের পায়ের কাছেই ঢলে পড়ে। কক্সবাজারের হোটেল থেকে নিজেদের লাগেজ সহ জিনিসপত্র পরের দিন সিরাত একা গিয়েই হসপিটালে নিয়ে আসে, কারণ এখান থেকেই তারা মাওনা ব্যাক করবে। আঘাত পাওয়ার পর আরও একটা জিনিস প্রমুখ খেয়াল করল, সিরাতের সাহায্য ছাড়া এক মুহূর্ত আজকাল চলতে পারছে না। সকালে নিজের হাতে খাইয়ে প্রতিটি ওষুধ খাওয়ায়, দুপুরে গোসলে হেল্প করে, বাথরুমে ধরে ধরে নিয়ে যায়। 3 বেলা খাইয়ে দেওয়ার পাশাপাশি সারাক্ষণ খেয়াল রাখে ক্ষত থেকে রক্ত ঝরছে কিনা। এসব কাজে প্রতিনিয়ত প্রমুখ অবাক হয়। চোখে হাজারো বিস্ময় নিয়ে এক পরিশ্রম করা যোদ্ধা নারীকে দেখে, যে সকল অলসতা বিরক্ত ভুলে তার স্বামীকে সুস্থ করার জন্য যত্ন নিচ্ছে। দ্রুত আগের মতো ভালো হওয়ার জন্য উঠে পড়ে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তাতে একটুও নেই ক্লান্তি, নেই অসহ্য। চোখের সামনে সে লক্ষ্য করল লাবণ্যময়ী বউয়ের স্বামীর টেনশনে রুক্ষ মুখশ্রী হয়ে ওঠা। মেয়েটা কেমন শুকিয়ে গেছে। রাত জেগে আর কান্না করার ফলে চোখ মুখে মলিনতার ছাপ। চোখের নিচে কাল দাগ স্পষ্ট ভেসে উঠেছে। কক্সবাজারে নিয়ে আসার সময় যে হাসি লেগেছিল মুখে, ফেরার সময়ে ঠিক তেমনি মন খারাপের বিষণ্ণতা ফুটে উঠেছে।
প্রমুখ তা দেখে মনে মনে দীর্ঘকাল ফেলল। তার একটু ভুলের জন্য মেয়েটির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সিরাতের মন ভালো করার আশায় ঘুরতে এসে এখন মন খারাপের কারণ হতে হচ্ছে তাকে। সিরাত দুপুরে ওষুধ খাওয়াচ্ছিল প্রমুখকে। পানির গ্লাস এগিয়ে দিয়ে সিরাত বলল, আরও নাকি 15-20 দিন লাগবে সুস্থ হতে। এতদিন তো সম্ভব নয় এখানে থাকা। তার উপর বেড রেস্টও দিবে। তাই ডক্টরের সাথে বসে আলাপ করেছি কোনোভাবে মাওনা হসপিটালে যাওয়া যায় কিনা। উনি আপনার রিপোর্ট দেখে রাজি হয়েছেন। তবে হেয়ালি করা চলবে না। তাই ভাবছি 1 ঘন্টা পরেই রওনা দিব। সব গোছগাছ করাও আছে। প্রমুখ তাকিয়ে দেখছিল বউকে। নরম মেয়েটি হঠাৎ এক ক্ষুদ্র ঝড়ে যেন শক্ত ধাঁচের হয়ে গেছে। মুখ নাড়িয়ে বড়দের মতো শক্ত শক্ত কথা বলছে। তা পরখ করে প্রমুখ মুহূর্তে মুহূর্তে হতভম্ব হচ্ছে। সে চুপচাপ তাকিয়েই রইল তার দিকে। সিরাত হাত ধুয়ে এসে কপাল কুঁচকে বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনার মতামত কি? বাসায় ফিরবেন নাকি এখানেই থাকবেন? এত হাইপার হচ্ছ কেন আমাকে নিয়ে? তুমি যা চাইবে তাই হবে। নিজের দিকে একবার তাকিয়েছ? আনমনে কথাটি বলেই প্রমুখ মেকি রাগ দেখিয়ে অন্যপাশ ঘুরে রইল। মেয়েটি কেন নিজেকে অবহেলা করবে? এত চিন্তা করতে হবে কেন? শরীর যেহেতু আছে তবে আঘাত ক্ষত থাকবে। তাই বলে ভেঙে পড়া যাবে না। ধৈর্য নিয়ে আগে নিজেকে ঠিক করাই শ্রেয়। তারপর ওই কাপুরুষদের দেখে নেওয়া যাবে। তাছাড়া সে তো বেঁচে আছে এই বেশি। যদি হঠাৎ কোনো এক শত্রুর কাছে মতারা চিহ্ন রে যায় তাহলেও কি মেয়েটি কাঁদবে? কষ্ট পাবে? সিরাত তার কথায় উত্তর না দিয়ে মুখ গোমরা করে বসেছিল। প্রমুখ হঠাৎ থমথমে গলায় প্রশ্ন করল, হুট করেই আমি মতারা চিহ্ন রে গেলে তুমি কি খুব কষ্ট পাবে সিরাত? খুব কাঁদবে, নাকি আমাকে ভুলে অন্য কারোর ভালোবাসায় ডুবে মতারা চিহ্ন রবে? আকস্মিক কথায় মাথা নত করে রাখা সিরাত চমকে তাকায়। চোখ বড় বড় করে এক দৃষ্টিতে দেখতে থাকে সামনের নির্বিকার সুরে একটু আগের ভয়ঙ্কর কথাগুলো বলা ব্যক্তিকে। কিভাবে পারল এসব অলক্ষ্যে কথাগুলো বলতে? একটুও গলা কাঁপল না। সে এসব চিন্তাও করতে পারে না। আর লোকটি কি অনায়াসে বলে দিল? সিরাতের চোখে জমে থাকা অশ্রুগুলো টপটপ করে পড়তে লাগল। ঠোঁট কামড়ে দলা পাকানো কান্নাগুলো খুব কষ্টে গিলে ফেলল। প্রমুখের শক্ত চোখ মুখের দিকে তাকিয়ে সে টলমল নয়নে তাকায়। এক প্রকার রুক্ষ মেজাজে কাঠোকাঠ গলায় বলল, কাঁদব কেন? কে হন আপনি আমার? কষ্ট তো মানুষ রাস্তার ক্ষুধার্ত কুকুর বিড়ালদের জন্যও পায়। আর আপনি তো জলজ্যান্ত মানুষ। হোক না একটু হৃদয়টা পাষাণ। এই পাষাণ পুরুষের জন্য অল্প হলেও কষ্ট পেতেই পারি। এতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। এক প্রকার শক্ত গলায় কথাগুলো বলে থামল সে। প্রমুখ গভীর নয়নে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি টেনে হাসছে। মেয়েটির কথাগুলো তার নিকট দারুণ শুনাল। কি রাগী স্বর! সিরাত সেদিকে নজর দিয়ে ফের দাঁতে দাঁত শক্ত করে বলল, আর বাকি রইল অন্যের ভালোবাসায় ডুবে মতারা চিহ্নরা। যেহেতু আপনি মতারা চিহ্ন রেই যাবেন, তাহলে এই ভরা যৌবনকাল কেন একা একা কাটাব? বৃদ্ধাকাল তো পড়েই আছে। অবশ্যই অন্য পুরুষ দরকার হবে। বিয়েও করব, বাচ্চাও হবে। সেই পুরুষ কে হবে জানেন? সিরাতের এই হেয়ালি কথায় প্রমুখের কপাল কুঁচকে যায়। রাগে থরথর করে কাঁপতে লাগল দেহখানা। হাত দুটি মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। কিন্তু বরাবরের মতো ব্যর্থ হল সে। সিরাত সবই অবলোকন করে মনে মনে ভীষণ মজা পাচ্ছে। মনে মনে ভাবল, দেখ ব্যাটা এখন কেমন জ্বলে। আমাকে জ্বালিয়ে মজা পেতে চাইছিলি তাই না? এবার নিজেই সেই আগু নে জলে পুড়ে খাক হয়ে যা। প্রমুখ চোয়ল শক্ত করে রাগান্বিত গলায় বলল, কে সেই পুরুষ? কার এত বড় কলিজা যে আমার জায়গা নিবে, আমার বউকে স্পর্শ করবে? তার হাত আমি ভেঙে ফেলব। ওর বাবা হওয়ার মূল্যবান যন্ত্রটা কেটে রাস্তার নেড়ি কুতোত্তাকে খাওয়াব। কোন কুতোত্তার বাচ্চার কথা বলছো বলো? তোমাদের দুইজনকেই আমি ন করে মতারা চিহ্ন রব। সিরাতের এবার পেট ফেটে হাসি আসছে। সে খুব কষ্টে ঠোঁট কামড়ে হাসি আটকাল। মাথা নিচু করে নির্বিকার সুরে বলল, সাফওয়ান হলে ভালোই হয়। কি বলেন? ছেলেটা আপনার প্রতিদ্বন্দ্বী, তাই খেলাও জমবে। উদ্ধৃতি চিহ্ন, একদম মে তারা চিহ্ন রে ফেলব। ওই মা তারা চিহ্ন অঙ্গের পুতো একবার দেশে ফিরুক, তৎক্ষণাৎ ওর তো দিয়ে আমি গোসল করব। তারপর তোমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মাতারা চিহ্ন রব। সিরাত অনুভব করল ছেলেটি আস্তে আস্তে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে।
রাগে অনবরত ফোঁসফোঁস করছে। এরকম করতে থাকলে হিতে বিপরীত হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সিরাত গলা খাঁকরি দিল। তবে তার ব্যাপারে মারাত্মক পসেসিভ আর জেলাস বলে খুশিও হল সে। মনে মনে কুটিল হেসে গম্ভীর কণ্ঠে বলল, তো দিয়ে গোসল করার সময় আপনাকে না হয় সাহায্য করলাম, তাছাড়া আমাকে কি করবেন তা খুব ভালোমতোই বুঝা হয়েছে। ঘণ্টা করবেন ঘণ্টা। প্রমুখ রাগে এবার তেড়ে গেল তার দিকে। সিরাত ফিক করে হেসে মুখ ভেঙিয়ে দৌড়ে পালাল। আন্ডারস্কোর। সিরাত গাড়িতে নিজেদের সব জিনিসপত্র রেখে প্রমুখকে ধীরে ধীরে হসপিটাল থেকে বের করল। গাড়ির পেছনের সিটে আলতো করে বসিয়ে নিজেও বসল তার পাশে। দুপুর তখন 2টা। প্রমুখ খুবই সচেতন হয়ে বসে বলল, আমার ফোন বের করো। সিরাত বের করল তার ফোন। প্রমুখের কথামতো কবিরের নম্বরে কল করে ছেলেটির কানের কাছে ধরল। কল রিসিভ হতেই প্রমুখ বলল, কোনো আপডেট পেয়েছিস? হ্যাঁ, রাঙামাটির এক অঞ্চলে গা ঢাকা দিয়েছে। রায়হান অলরেডি সেখানে পৌঁছে যাবে আজ। প্রমুখ কল কেটে দেয়। কবিরের সেই মেসেজটি গতকালই দেখেছে প্রমুখ। তৎক্ষণাৎ ধরে ফেলেছে তাকে আঘাত করা ব্যক্তিটিকে। তখনই প্রমুখ কবিরকে বলে দেয়, গর্তে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে বের করতে। পুরনো হিসেব একটা মাংসের টুকরোর বিনিময়ে মিটিয়ে নিবে, যেহেতু ফিরেই এসেছে, আর পালিয়ে যেতে দেওয়া হবে না। আজ থেকে বছর 4 আগে এক ইন্ডিয়ান লোকের সাথে তার সাক্ষাৎ হয়। হঠাৎ করেই ধীরে ধীরে হয়ে উঠে একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী। তার নাম ছিল দুর্জয় সিং। মিলেমিশে একসাথে কাজ করার ফলে 3 মাসেই প্রচুর মোটা টাকা ইনকাম করতে থাকে তারা। দুর্জয়ের কুবুদ্ধিতে বিদেশি অস্ত্র পাচার, বা হিরোইন বিক্রির মাধ্যমে বেশ টাকা হাতিয়ে নেয় দুজন। প্রতিদিন একই গাড়িতে যাতায়াত, রেস্টুরেন্টে আড্ডা, বাসায় পার্টি, সব মিলিয়ে দুজনের দারুণ এক সময় কাটতে লাগল। কিন্তু হঠাৎ একদিন দুর্জয় সিং জোর করে উত্তেজনার বসে প্রমুখের বাসায় প্রচুর ড্রিঙ্কস করে। নতুন ডিল হওয়ার আনন্দে উল্লাসে মাতাল হয়ে নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। রাতে বাসায় ফিরার সময় রাস্তার পাশে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে লিফট দেওয়ার অফার দেয়। মেয়েটি কাচুমাচু ভঙ্গিতে নাকচ করে দেয়। কিন্তু দুর্জয় সিং নাছোড় বান্দা। মিষ্টি মিষ্টি কথার জালে সিয়ে অবশেষে গাড়িতে উঠায়, তারপর নিজের বাসায় নিয়ে যায়। রাত তখন আনুমানিক 11টা। মেয়েটি রাস্তায় চিল্লাচিল্লি করলে সে জ্ঞান হারানোর স্প্রে করে। ব্যাস, মেয়েটার অজ্ঞানের সুযোগ নিয়ে নিজ বিছানায় এনে একটানা নির্মমভাবে অর্ষণ করে। সায়বুধ হওয়া দুর্জয় মেয়েটির যখন জ্ঞান ফিরল তখনও ছাড়ল না। সেই নিকৃষ্ট রাতে মেয়েটির চিৎকারে তার সম্পূর্ণ বাসা কেঁপে ওঠে। একটু বাঁচার আশায় চিৎকার করতে থাকে। নিজের বড় বড় নখ দুর্জয়ের গায়ে মুখে দাবিয়ে দিল। দুর্জয় রেগে মেয়েটির দেহে আরও তারা চিহ্ন অমম অত্যাচার শুরু করে। মেয়েটি এত হিংস্র তারা চিহ্ন রেতন সহ্য করে পারে না। শত আর্তচিৎকারে দুর্জয়ের হাতে পায়ে ধরে কান্না করে। কিন্তু আফসোস, তার কান্না এই রুমের ভেতর পর্যন্তই সীমাবদ্ধ। ওই নোয়ারের হাত থেকে এক বিন্দুও রেহাই পেল না। কষ্ট আর দুর্জয়ের হিংস্রতায় নাজুক মেয়েটির নিথর দেহ বিছানার মাঝেই লুটিয়ে পড়ে। অতিরিক্ত ব্যথা আর তারা চিহ্ন তোপাত হওয়ায় আস্তে আস্তে নিঃশ্বাস আটকে মৃত্যুবরণ করে। সেই রাতে কোনোভাবেই নিজেকে এই মানুষরূপী নোয়ারের হাত থেকে রক্ষা করতে পারেনি সে।